হ্যাঁ মিলন, সাউন্ড শোনা যায়? মিলন, মিলন একটু নক করবা, সাউন্ড শোনা যায় কিনা? একটু সাউন্ড দিবা যে সাউন্ডটা শোনা যায় কিনা, ক্লিয়ার কিনা। মিলন, ওকে। বিসিএস কনফিডেন্স খুলনা শাখা হোটেল রয়্যাল মোড় গল্লামারি শাখা এবং দৌলতপুর শাখার পক্ষ থেকে আমি সবাইকে আমার এই আন্তর্জাতিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পরে দেখা হচ্ছে হয়তো সবার সাথে। আর সবাই তো ইতিমধ্যে জেনে গেছে আজকে আমাদের আলোচিত বিষয় আন্তর্জাতিকের পরিবেশগত ইস্যু এবং পরিবেশ বিষয়ক যে কূটনীতি রয়েছে, আলাপ আলোচনা, মিটিং সিটিং রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে। তো মূলত আলোচনাটি হবে গল্পের ছলে, সিলেবাসটি বোঝানো হবে, এখানে সংক্ষিপ্ত সাজেশন দেওয়া হবে এবং আগামীকাল এটির ওপর পরীক্ষা আছে। তো পরিবেশগত এই যে বিষয়টি, এখানে 4টি নাম্বার। এখানে মজার বিষয় হচ্ছে এখানে 2টি পেজ বা অল্প একটু জায়গা পড়লে এখানে এই 4টি নাম্বার পাওয়া খুবই সোজা। কারণ বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে দেখেছি এখান থেকে কমন পড়েছে 4টিতেই 4টি। বরং এখানে এই অংশটি আবার রিটেনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই এই পরিবেশের আর এই বিষয়টি যেমন ফ্রিলিতে লাগবে, এটা লিখিত লাগবে, এটা আবার ভাইভাতেও লাগবে। সো এটাকে একটু গুরুত্ব দিয়ে যদি একটু ভালো করে বুঝে পড়ি তাহলে এখান থেকে একটা ভালো নাম্বার পাওয়া সম্ভব। আসলে আমি কমেন্টগুলো দেখতে পারতেছি না, ওই যে ইনবক্সে যে করতেছে শুধু সেটা দেখতে পারতেছি। হয়তো কারিগরি কোনো ত্রুটি হয়েছে কিনা আমি জানি না। তাই একটু গুছিয়ে পড়তে যদি আমরা পড়তে পারি তাহলে এখান থেকে বিভিন্ন পরীক্ষায় শুধু এই যে বিসিএস তা নয়, যে পরীক্ষাগুলো আমাদের নিয়োগ পরীক্ষাগুলো হয় এই পরিবেশের যে বিষয়গুলো রয়েছে সেটির উপর খুব গুরুত্ব দেওয়া হচ্ছে বর্তমানে। কারণ আমরা যদি আমার পৃথিবীতে সার্ভাইভ করতে হয়, সব কিছু করতে পারবো যদি আমরা বেঁচে থাকি বা পরিবেশগত বিষয়টি যদি ঠিক থাকে। না, ইতিমধ্যে আমরা দেখেছি যে পরিবেশের বহু বছর যাবৎ পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া যেটা হচ্ছে। মূলত আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং গুছিয়ে আলোচনা করব এবং সবাইকে গুরুত্বের বিষয়টি যে কোনটার উপর গুরুত্ব দিতে হবে, এখান থেকে কোন বিষয়গুলো বেছে বেছে পড়তে হবে, তো সেই বিষয়গুলো আমরা একটু খুব সংক্ষেপে এবং অল্প সময়ের মধ্যে এটা একটু সাজেশন টাইপের আলোচনা করব। অনেকেই জানি এখানে অনেক এটা পড়ে ফেলেছে এই জায়গাটি, পরিবেশের এই জায়গাটিও আমিও ক্লাসে অনেককে নিয়েছি, অনেক ব্যাচের সাথে নিয়েছি, অনেক ব্যাচের সাথে নেওয়ার সুযোগ হয়নি। তো খাতা কলম নিয়ে বসলে মনে হয় একটু ভালো হবে যদি একটু দু একটা পয়েন্ট নোট ডাউন করা যায়। তাহলে আর যে কোনো পরীক্ষায় হয়তো 2-1 নাম্বারের জন্য আমরা পিছিয়ে পড়ি। আমাদের রয়্যাল মোড়ে আজকে একজন স্টুডেন্ট আসছিল, কথা হয়েছে, সে পরীক্ষা দিয়েছে, ভাইবা দিয়েছে, টেকে নাই। আমার মনে হয়েছে যে টেকে নাই, কবির স্যারও ছিল যে হয়তো 1-2 নাম্বারের জন্য হয়তো সে টেকে নাই, সে অনেক ভালো পরীক্ষা দিয়েছিল, তার থেকে অনেক ভালো পরীক্ষা তো দেয়। তাই নিয়োগের ক্ষেত্রে 1-2টি নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। তাই যে কোনো যে কোনো বিষয়কে হেলা না করে কোনভাবে একটি নাম্বার আমরা আমার পরীক্ষায় যোগ করতে পারবো, আমার নাম্বার সেটা যোগ করতে পারবো, সেদিকে বেশি গুরুত্ব দিতে হবে। মানে প্রত্যেকটা বিষয় সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর পরিবেশের এই বিষয়টি যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড দরকার রয়েছে তা নয়, এখানে এটি খুব বেশি জটিল বিষয় নয়। এটা যে কেউ একটু ভালো করে পড়লে, একটু গুরুত্ব দিয়ে পড়লে এখান থেকে পুরো নাম্বারটি তুলে নিয়ে আসতে পারে। খুব বেশি বড় জায়গা না এটা, আমরা প্রতিনিয়ত আমরা ছোটোবেলা থেকে পরিবেশের ইস্যুগুলো পড়ে আসছি। সেই বিষয়গুলো মূলত একটু আবার বড়দের মতো করে একটু আলোচনা করলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি টপিক্সে চলে আসি। আশা করি সবাই আপনারা ভালো আছেন। দেখা হবে হয়তো আমাদের সাথে আবার ক্লাসরুমে, পরিবেশ স্বাভাবিক হলে
হয়তো সেদিন আর বেশি দূরে নয়, এটা আল্লাহই ভালো জানেন। তারপর আমরা আশাবাদী যে আমাদের সাথে সবার সাথে আবার ফেস টু ফেস দেখা হবে, আবার হাই হ্যালো হবে, এবং আমাদের যেই অভিব্যক্তিগুলো আছে সেগুলো আমরা ফোরকাস্ট করতে পারবো। এটাও পরিবেশের একটি অংশ, যে আমরা আবার একসাথে মিশবো, একই পরিবেশে থাকবো। যা হোক, আমরা একটু সরাসরি পরিবেশে চলে যাই। তাহলে আমরা জানি যে পরিবেশ কি। এটা কিন্তু আমরা ছোটোবেলায় পড়ে আসছি সমাজবিজ্ঞান বইতে, যে আমাদের চারপাশে যা কিছু রয়েছে এই সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। কিন্তু হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আমরা যে বড়োবেলায় আমরা একটু ঘুরিয়ে বিষয়টি আলোচনা করতে পারি। সেটি হচ্ছে যে আমাদের চারপাশে যা রয়েছে, ভৌত অবকাঠামো, জলবায়ু, আমাদের বায়ুমণ্ডল, পৃথিবীর উপরিভাগের কঠিন যে অংশটি, জীববৈচিত্র্য, উদ্ভিদ কুল, এবং জীব এবং উদ্ভিদ এবং এই যে জড়, এদের মধ্যে যে অভিব্যক্তিটি, মূলত এই সব কিছু নিয়েই রয়েছে আমাদের এই পরিবেশ। আর এখানে বলে কি, ক্লাস কিন্তু খুব বেশি দীর্ঘায়িত হবে না, তাই একটু ধৈর্য ধারণ করে বসে থাকলে লাভ হবে। যদি একটি নাম্বারও পাওয়া যায়, সেটা কিন্তু নিয়োগের ক্ষেত্রে একটি নাম্বার কিন্তু অনেক বড় বিষয়। এই ক্যাডার সিলেক্ট করে দেবে কিন্তু 1 থেকে 2 নাম্বার। আর যেহেতু কালকে পরীক্ষা রয়েছে, আগে একটা পরীক্ষা আমি এর উপর নিয়েছি, কিন্তু সেই আঙ্গিকে প্রশ্ন না হয় অন্য আঙ্গিকে হবে, আজকে ক্লাসের আঙ্গিকে হবে। আর ওই আলোচনার সাথে এই আলোচনার পার্থক্য থাকবে। তো এই পরিবেশ, তাহলে এই পরিবেশের যে উপাদান রয়েছে বা পরিবেশের যে পরিধি রয়েছে, আমরা কোন কোন বিষয়গুলো আলোচনা করবো এই পরিবেশের মধ্যে। তাহলে এই পরিবেশকে যদি আমি দেখি, তাহলে এর পরিধির মধ্যে আমরা প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে বায়ুমণ্ডল। আমাদের একটি বায়ুমণ্ডল রয়েছে। এই বায়ুমণ্ডলে আমরা পৃথিবীর বায়ুমণ্ডলে আমরা বসবাস করি। শুধু বায়ুমণ্ডল নয়, আমরা যে পৃথিবীর উপরিভাগে বসবাস করি, এবং যে বায়ুমণ্ডল রয়েছে, জলভাগ রয়েছে, যেটাকে হাইড্রোস্ফিয়ার বলা হয়। এই উপরিভাগের যে হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল আমাদের এই পরিবেশের অন্তর্ভুক্ত। বা উপরিভাগ এবং তলদেশের আমাদের যে কঠিন অংশ রয়েছে, যেটাকে বলা হয় লিথোস্ফিয়ার, কঠিন শিলা, তারপরে যে আমাদের পানি, আলাদা করে যে জলীয় বাষ্প পানি, কঠিন যে অংশটি ভিতরে রয়েছে, আমাদের খনিজ সম্পদ রয়েছে, এই অংশটি মূলত হচ্ছে লিথোস্ফিয়ার, যেটাকে বলা হয় যে আমাদের উপরিভাগ এবং তলদেশের যে পরিবেশটি রয়েছে। তারপরে রয়েছে আমাদের জীবমণ্ডল, এখানে উদ্ভিদ এবং প্রাণী রয়েছে এবং তাদের পারস্পরিক মিথস্ক্রিয়া রয়েছে, এটা আমাদের পরিবেশের অন্তর্ভুক্ত। তাহলে মূলত আমাদের এখন পরিবেশের বিষয়টি আলোচনার কারণ হচ্ছে এই পরিবেশ যথেষ্ট ক্ষতি হয়েছে। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন যে পরিবেশটি ছিল, আমরা সে পরিবেশটি এখন দেখি না। পরিবেশের যথেষ্ট পরিবর্তন হচ্ছে, আর এই পরিবেশের পরিবর্তনের কারণে আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এবং পৃথিবীতে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এই কারণে কিন্তু আমাদের সিলেবাসের মধ্যেও এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে, যে আমরা যদি আগে বাঁচি, তারপরে কিন্তু আমাদের সব চাকরি বাকরি, সংসার, সন্তানাদি ইত্যাদি কিন্তু পরে, আগে আমাদের বেঁচে থাকতে হবে। আর বেঁচে থাকার জন্য দরকার আমাদের একটা ভালো পরিবেশ। সারভাইভ না করতে পারলে, ভালো পরিবেশ না হলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। এই জন্য কিন্তু এটা বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করা হচ্ছে। পরিবেশের সাথে আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে প্রতিবেশ। অনেকে পরিবেশ এবং প্রতিবেশের বিষয়টিকে কিন্তু এক করে ফেলে। আসলে প্রতিবেশ বিষয়টি এক হলে একটু আলাদা। যে আমাদের যে ভৌত পরিবেশ রয়েছে, এই ভৌত পরিবেশের সাথে জীবের যে একটি বা উদ্ভিদ কুলের যে একটি পারস্পরিক মিথস্ক্রিয়া, লেনাদেনা এবং পারস্পরিক নির্ভরশীলতা, বাস্তু সংস্থানের কাছাকাছি, সেটাকে বলা হয় প্রতিবেশ। যেমন ধরি সুন্দরবনের কথা যদি আমরা বলি, সুন্দরবনে একটা সুন্দর পরিবেশ রয়েছে, বাঘ রয়েছে, সেখানে হরিণ রয়েছে, বিভিন্ন প্রাণী, বানর রয়েছে, উদ্ভিদ রয়েছে, প্রাণী রয়েছে। দেখব আমরা প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি উদ্ভিদ কারো না কারোর উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার জায়গা থেকে, বা একটি পুকুর যদি আমরা দেখি, একটা মাছ বসবাস করে, সেখানে ছোটো প্ল্যাঙ্কটন রয়েছে, মাছ সেইটা খেয়ে বাঁচছে, আবার প্ল্যাঙ্কটন আর একটাকে খেয়ে বাঁচছে, এরকম আর কি। মানে পারস্পরিক যে নির্ভরশীলতা এবং ভৌত পরিবেশের সাথে যে নির্ভরশীলতাগুলো রয়েছে জীবকুলের, সেটাকে বলা হয় প্রতিবেশ। যেমন ধরি পুকুর রয়েছে, পুকুরে মাছ নাই। নদী রয়েছে, নদীতে থাকার কথা ছিল মাছ, কিন্তু নদীতে আমরা কোনো মাছ দেখি না।
তাহলে বুঝতে হবে যে প্রতিবেশের ক্ষতি হয়েছে। যদি আবার সুন্দরবনে যদি দেখি যে বানরের সংকট হয়েছে, তাহলে বাঘের খাদ্য কিন্তু কমে যাবে। তাহলে ধরে নিতে হবে। আবার যদি চোরা শিকারীরা গাছ কেটে নিয়ে যায়, বা যারা কাঠুরে রয়েছে, তারা দেখা যাবে যে খাদ্যের অভাবের কারণে সেখানে কিন্তু হরিণের সংকট হয়েছে, বা হরিণের সংকটের কারণে বাঘের খাবারের সংকট হয়েছে। মূলত এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো হচ্ছে প্রতিবেশের অংশ। মাছ রয়েছে, নদী রয়েছে, নদীতে মাছ রয়েছে, প্রতিবেশ ঠিক রয়েছে। আবার পাহাড় রয়েছে, পাহাড়ে গাছ রয়েছে, পাহাড়ের কোঠরে পাখির বাসা বাঁধে আগের মতোই, প্রতিবেশ ঠিক রয়েছে। যে আমাদের সব কিছু যখন ঠিক থাকবে, ধরে নেব যে আমাদের পরিবেশ এবং প্রতিবেশ ঠিক রয়েছে। যাই হোক, এই প্রতিবেশ সম্পর্কে যিনি ধারণা দেন, জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল, এটা কিন্তু পরীক্ষা আসার মতো। জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল, এটাকে নোট ডাউন করে আমরা রাখতে পারি। প্রতিবেশ সম্পর্কে যিনি ধারণা দিয়েছেন, জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। তো আমরা একটু আরেক ধাপ একটু সামনে এগিয়ে যাই। পরিবেশ হলো, প্রতিবেশ হলো, এবার আবহাওয়াতে যাই এবং জলবায়ুতে যাই। আবহাওয়াটা আসলে আমরা জানি, প্রত্যেক দিন টিভিতে কিন্তু আমরা আবহাওয়া সংবাদ দেখি। যদি ঘূর্ণিঝড় আসে, বা গরম একটু বেশি পড়ে, বা ঠান্ডা একটু বেশি পড়লে আমরা চলে যাই আবহাওয়ার সংবাদ দেখতে, দেখি কালকের অবস্থাটা কী রয়েছে। বিষয়টি আসলে কোনো নির্দিষ্ট স্থানের দৈনন্দিন যে বায়ুমণ্ডলীয় যে অবস্থাটি, যেমন সেখানে তাপ রয়েছে, চাপ রয়েছে, বাতাসের আর্দ্রতা রয়েছে, বৃষ্টিপাত রয়েছে, এইগুলো দৈনন্দিন যে অবস্থাটি, এটাকে আমরা আবহাওয়া বলে থাকি। প্রত্যেকদিন টিভিতে কিন্তু জলবায়ুর খবর দেখি না আমরা, ওটা আমরা আবহাওয়ার খবর দেখি। তা ধরতে হবে প্রত্যেক দিনের যে বায়ুমণ্ডলীয় যে অবস্থাটি, সেটিকে বলা হয় আবহাওয়া। আবার এখানে জলবায়ু কি, এখন প্রশ্ন আসে, চাও জলবায়ু কি? জলবায়ু হচ্ছে এই যে আমাদের আবহাওয়াটি রয়েছে, এই আবহাওয়াটি দীর্ঘদিন ধরি, সেখানে কমপক্ষে 25 থেকে 30 বছর একটি গড়। আজকে থেকে যদি 25 বছর আগে আমি যাই, আজকে থেকে 25 বছর ধরলাম, আজকে মার্জিন, এই মার্জিনের যদি আগে যায়, তাহলে 25 বছর এভারেজ তাপমাত্রা কত ছিল, গড় করতে হবে, 25 বছরের গড়টি করতে হবে। এভারেজ তাপমাত্রা কত ছিল, এখানে চাপ কত ছিল, এখানে ঠান্ডা কেমন পড়তো, এখানে ঝড় ঝঞ্ঝা কেমন হতো, বছরে কয়টা ঝড় হতো, এই যে একটা গড়, এইটার সাথে সামনের 25 বছরের একটি গড় যদি পার্থক্য পরিলক্ষিত হয়, তাহলে বুঝতে হবে যে জলবায়ু পরিবর্তন হয়েছে। যেমন একটি সময় ঋতু ছিল 6টি, আমরা দেখেছি যে আমাদের 6টি ঋতু রয়েছে, কিন্তু কালক্রমে এসে আমরা দেখি, অনেক 25 বছর পার করে এসে দেখি যে এখন কিন্তু ঋতু তিনটি অনুভূত হয়। থাকতে পারে হয়তো শরতের আকাশে আমরা মেঘ দেখার চেষ্টা করি, কাশফুল দেখার চেষ্টা করি, কিন্তু তখন দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে বা গরম পড়তেছে, ব্যবসা গরম, এরকম। কিন্তু এখন কাল কিন্তু আমাদের 3টি অনুভূত হয়, যেমন গ্রীষ্ম, বর্ষা আর শীত। আজ যে কালগুলো জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু সেগুলো দিন দিন সেগুলো হারিয়ে যাচ্ছে। আবার আমরা দেখি যে একটা সময় এভারেজ তাপমাত্রা ছিল 32, 30, 32, এখন দেখি আমাদের 36, 37 তাপমাত্রা হয়ে যায়। তাহলে দেখতে হবে বিগত 25 বছরের তুলনায় এখন কিন্তু একটা পরিবর্তন আমাদের মধ্যে লক্ষণীয়। তাহলে যদি আবহাওয়ার দীর্ঘমেয়াদী পরিবর্তন লক্ষ্য করা যায়, সেখানে 25 থেকে 30 বছরের গড়ের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়, তাহলে বুঝতে হবে যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। তো আমরা পরিবেশের মধ্যে আমরা দেখেছি, তাহলে আবহাওয়া হচ্ছে দৈনন্দিন অবস্থা, ক্লিয়ার করি, আর জলবায়ু হচ্ছে দৈনন্দিন অবস্থা নয়। এই দৈনন্দিন অবস্থাটির 25 থেকে 30 বছরের গড়কে বলা হয় জলবায়ু। আমরা একটু চলে যাব যেখান থেকে কোশ্চেন আসে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, আমরা আগে যেটুকু আলোচনা করেছি। এবার আমরা একটু বায়ুমণ্ডলের দিকে চলে যাই। এই বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের মধ্যে থেকে কিন্তু কোশ্চেন আসে, কোনটা কোন মণ্ডলে অবস্থান, আয়নোস্ফিয়ার কোন মণ্ডলে অবস্থান, মহাকাশ যানগুলো কোথায় অবস্থান করে, এই জাতীয়, বা রেডিও তরঙ্গ কোথায় বাধা পেয়ে ফিরে আসে, এই জাতীয় কিন্তু অনেক কোশ্চেন আমরা দেখেছি যে কোশ্চেন হয় কিন্তু। তো আমরা এই বায়ুমণ্ডলে একটা আমরা যদি স্তর বিন্যাস করি, তাহলে দেখা যাবে সেখানে 6টি স্তর রয়েছে। প্রথমে যে স্তরটি রয়েছে আমাদের কাছাকাছি, আমরা যে স্তরে বসবাস করি, এটা হচ্ছে ট্রোপোমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার, বা এটাকে ঘনমণ্ডলও বলা হয়ে থাকে। এখানে বাতাসের ঘনত্ব রয়েছে, মানে গ্যাসের ঘনত্ব রয়েছে, এখানে কঠিন অংশ রয়েছে, এটাকে বলা হয় ট্রোপোমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার বা ঘনমণ্ডল। এটার অবস্থান আমাদের এই যে এখান থেকে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার
উচ্চতা পর্যন্ত এই যে আমাদের ট্রোপোমণ্ডল রয়েছে, এই ট্রোপোমণ্ডলের অবস্থান। এই ট্রোপোমণ্ডলেই কিন্তু আমরা বসবাস করি। এর প্রধান যে উপাদান রয়েছে, এখানে গ্যাসীয় উপাদান রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে। এখানে প্রধান যে উপাদানটি, সেখানে অক্সিজেন, নাইট্রোজেন বেশি। তারপরে আমরা দেখি সেখানে 78.98% প্রায় নাইট্রোজেন। এখানে যে আমরা দেখি নাইট্রোজেনের সাথে অক্সিজেন রয়েছে প্রায় 21%, 20.9 মতো, সেখানে 21ই ধরা যায়, 21%। এখানে অন্যান্য যে গ্যাসীয় উপাদানগুলো রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, এখানে অন্য জায়গায় আরেকটু উপরে গেলেও এটা আছে, কিন্তু সেখানে একটু মাত্রা কমে যাচ্ছে আর কি। তাহলে ট্রোপোমণ্ডল হচ্ছে আমরা যেটায় বসবাস করি, এটা হচ্ছে ট্রোপোমণ্ডল। এখানে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার পর্যন্ত এই মণ্ডলের অবস্থান। এর পরবর্তী যে আমাদের যে মণ্ডলটি, সেটা হচ্ছে স্ট্রোটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল, বা শান্ত মণ্ডল, যেটার অবস্থান আমাদের এখান থেকে বা এই 10 কিলোমিটারের উপর থেকে 50 কিলোমিটার পর্যন্ত। মূলত এই যে স্তরটি, এই স্তরটি খুব বেশি গরম নয়, আবার খুব বেশি ঠান্ডাও নয়। এটার অবস্থান জাস্ট ট্রোপোমণ্ডলের একটু উপরের অংশে। এখান থেকে যদি আমি চলে যাই, পরবর্তী যে স্টেজটি রয়েছে, সেখানে রয়েছে মেসোস্ফিয়ার বা মধ্যমণ্ডল। এই মধ্যমণ্ডলের অবস্থান হচ্ছে এই যে 50 বললাম, আগেরটা 50 ছিল, 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত এই মধ্যমণ্ডলের অবস্থান। এখানে আমরা যে দেখি উল্কাপিণ্ড, উল্কাপাত হয়, এই উল্কাগুলো কিন্তু এই মধ্যমণ্ডলে এসে বাতাসের সাথে ঘর্ষণে এটা কিন্তু বিস্ফোরিত হয়, বা উল্কাটা সেখানে ছায়ে পরিণত হয়। আমরা দেখেছি ঝাঁটার মতো উল্কা। উল্কা যে হঠাৎ করে, ঝাঁটার মতো বললে ভুল হবে, হঠাৎ করে আমাদের সামনে থেকে তারকা ছুটে চলে যায়। আমরা ছোটোবেলায় যেটাকে বলতাম যে তারকা ছুটছে, ভূত, মানে ওটা মানে ভূতের দণ্ড আর কি। এই যে উল্কাপিণ্ডগুলো, এটা মেসোস্ফিয়ার বা মধ্যমণ্ডলে এসে ঘর্ষণে এটি কিন্তু ধ্বংস হয়ে যায়। এটি জাস্ট উপরে আরেকটি যে মণ্ডল রয়েছে, সেটি হচ্ছে থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল। আমরা জানি থার্মোমিটারের তাপমাত্রা মাপে, এটা হচ্ছে স্পিয়ার, বা এটাকে তাপমণ্ডল বলা হয়, বা এটাকে আবার আয়ন মণ্ডলও বলা হয়। কারণ এখানে সূর্য থেকে যে রশ্মিগুলো আসে, এখানের যে বায়ুমণ্ডলীয় যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলোর সাথে ধনাত্মক আধানযুক্ত হয়, আয়নায়িত হয়। আয়নায়িত হয়ে এখানে তাপমাত্রা বৃদ্ধি পায়। আর এই তাপমাত্রা বৃদ্ধির কারণে যে এখানে একটা ইলেকট্রিক তরঙ্গ তৈরি হয়, যে তরঙ্গে আমরা ভূমি থেকে দেখেছি, আমরা ভূমি থেকে যখন আমরা রেডিও তরঙ্গ বা টিভি স্যাটেলাইটের মধ্যে সম্প্রচার করা হয়, তখন সেটা আমরা দেখেছি যে আয়নস্ফিয়ার বা আয়নমণ্ডলে বাধা পেয়ে আবার পৃথিবীতে কিন্তু ফিরে আসে। তো এই থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল বা আয়নমণ্ডল মূলত এই আমাদের এই চতুর্থ যে মণ্ডলটি রয়েছে, সেটি। আমাদের পরবর্তী যে মণ্ডলটি রয়েছে এক্সোস্ফিয়ার বা বহির্মণ্ডল, মানে আমাদের মানে ধরা ছোঁয়ার বাইরে, যেখানে বাতাসের ঘনত্ব তেমন নাই, এই মণ্ডলটির মধ্যে হচ্ছে এক্সোস্ফিয়ার বা বহির্মণ্ডল। এই বহির্মণ্ডলে স্বভাবতই আমরা দেখি যে যে আমাদের যে মহাকাশ যান, যে অবস্থানটি এই বহির্মণ্ডলে অবস্থান করে। পরবর্তী আরেক যে ষষ্ঠ যে আমাদের স্তরটি রয়েছে, আর ওইটা একটু ওখানে আরেকটু বলতে হবে যে এটির অবস্থান 500 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত এটির অবস্থান। আবার 6 নম্বরে যদি আমরা যাই, আমাদের যে 6 নম্বরে যে স্তরটি রয়েছে বায়ুমণ্ডলের, ম্যাগনেটোস্ফিয়ার। মূলত এই 6 নম্বর স্তরটি 1500 পর থেকে সূর্যের যে আবহাওয়া রয়েছে, সূর্যের আবহাওয়া স্তর পর্যন্ত, সূর্য পর্যন্ত বিস্তৃত। এটা মূলত সূর্যের যে চারিপাশ, সেই অঞ্চল পর্যন্ত বিস্তৃত। এটা ম্যাগনেটোস্ফিয়ার, বা আমরা জানি ম্যাগনেট মানে চৌম্বক, এটা চৌম্বকীয় মণ্ডল। যেমন আমাদের পৃথিবীকে একটা বড় চৌম্বক ধরা হয়, তেমনি সূর্যের কাছাকাছি গেলে কিন্তু আবার সূর্যের দিকে কিন্তু আকর্ষিত হয়। এটা সূর্য একটা ম্যাগনেটের, ওই অঞ্চলে একটা চৌম্বকীয় তরঙ্গ কাজ করে। তাহলে আমরা একটা এখানে ক্লিয়ার করি যে আমরা যে ইয়েগুলো পেলাম, যে ট্রোপোমণ্ডল এটা 0 থেকে 10,
এখানে আমাদের এই যে আবহাওয়া মণ্ডল আমরা যেখানে বসবাস করি এটি 2 নম্বরে যেটা রয়েছে স্ট্রাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল, মূলত এটি আমাদের পরবর্তী যে স্তরটি রয়েছে 10 থেকে 50। আবার তৃতীয় যে স্তরটি রয়েছে মেসোস্ফিয়ার বা মধ্যমণ্ডল, এটা 500 থেকে 1500। চতুর্থ যে স্তরটি রয়েছে থার্মোস্ফিয়ার, তাপমণ্ডল বা এটাকে আয়নমণ্ডলও বলা হয়ে থাকে, আয়নোস্ফিয়ারও বলা হয়ে থাকে। এটি 40 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এক্সোস্ফিয়ার হচ্ছে বহির্মণ্ডল, এখানে এর বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমাদের যে মহাকাশ যানগুলো এখানেই থাকে। ম্যাগনেটোস্ফিয়ার চৌম্বকীয় তরঙ্গ, এক্সোস্ফিয়ার পরের যে অংশটি রয়েছে 1500 কিলোমিটার পর থেকে সূর্য পর্যন্ত, এটি এই তরঙ্গের অংশ মধ্যে পড়ে। আবার একটু এখানে যোগ করি, আমরা দ্বিতীয় নম্বর যে বলেছিলাম স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল, এখানে হচ্ছে আমাদের যে জেড শান্ত, যেহেতু বাতাস শান্ত থাকে বা ওই অঞ্চলে ঝড় ঝঞ্ঝা কম হয়, তা জেড বিমানগুলো এই অঞ্চল থেকেই ওড়ে, তারা এই স্তরকেই বেছে নেয়। তাহলে ধরতে হবে যে জেড বিমানগুলো যে স্তরে ওড়ে এটা 10 থেকে 50 কিলোমিটারের মধ্যে এর যাতায়াত থাকে, এর উপরে আর তারা যায় না। তো আমরা মূলত এই বায়ুমণ্ডলের স্তরগুলো আলোচনা করলাম। এখান থেকে কোশ্চেন পরীক্ষায় হয়ে থাকে, আমি কালকে এখান থেকে কোশ্চেন করব। একটু যাই বায়ু দূষণের দিকে যাই। অ্যাসিড বৃষ্টি পরীক্ষা আসে, যে অ্যাসিড বৃষ্টির কারণ কি, অ্যাসিড বৃষ্টি কেন হয়, অ্যাসিড বৃষ্টি হলে এখানে মূলত কি হয়, এই বিষয়টি একটু আলোচনা করব। আমরা জানি অ্যাসিড হচ্ছে এক ধরনের যৌগ, যা টেস্ট হচ্ছে অম্ল, অম্ল জাতীয়। আর এই আমরা দেখি যে পানিতে বেশি অ্যাসিড হয়ে গেলে কিন্তু মাছ মারা যায়। তাহলে অ্যাসিড বৃষ্টি হলে কিন্তু মাছ মারা যায়, উদ্ভিদ মারা যায়, পরিবেশের ক্ষতি হয়, দালান কোটার ক্ষতি হয়। যদি আমি কোনো জায়গায় আমি একটু মাটিতে অ্যাসিড ফেলে দেখি, ব্যাটারির অ্যাসিড, দেখবো যে আমার মাটি কিন্তু নষ্ট হয়ে যায়, জামা কাপড়ে পড়লে কিন্তু জামা কাপড় নষ্ট হয়ে যায়, বা বিল্ডিংয়ে পড়লে কিন্তু বিল্ডিংয়ের ইটগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যায়। তাহলে অ্যাসিড বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয় কিন্তু আমাদের। আসলে অ্যাসিড বৃষ্টির কারণ হচ্ছে বাতাসে যদি সালফার ডাইঅক্সাইড SO2, সালফার ট্রাইঅক্সাইড SO3 এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, এই গ্যাসগুলো আরও গ্যাস রয়েছে অল্প পরিমাণের, মানে মূলত এই 3টি গ্যাস যদি বেড়ে যায় তাহলে আমরা দেখি যে অ্যাসিড বৃষ্টি হয়। আর অ্যাসিড বৃষ্টি যদি হয় তাহলে সেখানে পানির pH 7-এর নিচেই নেমে আসে এবং 5.6-এর কাছাকাছি অবস্থান করে। যদি দেখি যে ঘেরের মাছ মরে যাচ্ছে, আমরা কিন্তু পানির pH পরীক্ষা করি, বা ধান লাগানোর আগে পানির pH পরীক্ষা করি। পানির pH পরীক্ষা করে যদি দেখি যে এখানে অম্লত্ব বেশি, তখন কিন্তু আমরা ওষুধ ব্যবহার করি বা অম্লত্ব কাটানোর জন্য। তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। আর এর প্রধান ক্ষতিকারক দিক হচ্ছে এটা মানব শরীরের ক্ষতি করে, এটা ফসলের ক্ষতি করে, এটা পানি বিষাক্ত করে, মাছের ক্ষতি করে এবং সার্বিক পরিবেশের দালান কোঠা, ঘর বাড়ি ইত্যাদির ক্ষতি করে থাকে। আর এখানে অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ যেটা সালফার ডাইঅক্সাইডই পরীক্ষায় আসে, সালফার ডাইঅক্সাইড হিসেবে এটা পরীক্ষায় বারবার আসে এটা। তো আমরা আরেকটু দেখি পরে, এটির পরে রয়েছে আর্সেনিক। আর্সেনিক যে দূষণটি রয়েছে, আমরা জানি আর্সেনিক একটি পানিতে মিশে থাকে একটু জলীয় দ্রবণ, এটি কিন্তু ক্ষতিকারক। এটা টিউবওয়েলের পানিতে পাওয়া যায়। বাংলাদেশের 61টি জেলা 63% টিউবওয়েলে কিন্তু আর্সেনিক পাওয়া গেছে। আমরা দেখি বিভিন্ন টিউবওয়েলের মুখে লাল রং করা, সবুজ রং করা থাকে, যে আর্সেনিক দূষণ হলে লাল রং করে দেয় এবং সেটা বাতিল বলে ঘোষণা করা হয়। আর আর্সেনিকের আমরা জানি পারমাণবিক সংখ্যা 33, এটা কিন্তু পরীক্ষায় আসে। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? আর আর্সেনিকের ভর 74.92। তাহলে এখানে একটু আমাদের জানতে হবে যে আর্সেনিকের পারমাণবিক ভরটি পরীক্ষা আসে, আর্সেনিকের পারমাণবিক ভর কত, আর আর্সেনিকের এটা পারমাণবিক সংখ্যা কত। আর আর্সেনিকের সংকেত S, আমরা অনেকে জানি, সায়েন্সে যারা পড়েছে তাদের জন্য কিন্তু একটু এটা কিন্তু খুব বেশি কঠিন বিষয় নয়। আর আর বাংলাদেশের পানিতে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আর্সেনিকের যে গ্রহণযোগ্য মাত্রা রয়েছে সেটা 0.01%, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে স্বাস্থ্য সংস্থা বলেছে 0.05%-এর
মিলিগ্রাম পার লিটার, এটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার হবে 0.05% যদি বাংলাদেশের পানিতে থাকে তাহলে সেটা পান করা যায়। এর বেশি হলে কিন্তু সেটা আর পান করা যাবে না, কারণ বাংলাদেশের বিষ খাইতে খাইতে আমরা 0.5 পর্যন্ত পৌঁছে গেছি, কিন্তু ওই পর্যন্ত আমাদের ক্ষতি হচ্ছে না। কিন্তু বাংলাদেশের পানিতে যে আর্সেনিক পাওয়া গেছে এটা কিন্তু এখানে 1.01 পর্যন্ত সর্বাধিক পাওয়া গেছে, মানে 1 মিলিগ্রাম পার লিটারে। বুঝতে হবে কিন্তু সে 1000 ভাগের 1 ভাগ পর্যন্ত, সেখানে 1 লিটার পানির মধ্যে কিন্তু 1% চলে আসতেছে, মানে 1000 ভাগের 1 ভাগ কিন্তু আর্সেনিক অনেক জায়গায় পাওয়া গেছে। কিন্তু এটা খুবই ক্ষতিকারক। আমরা জানি আর্সেনিক হলে মানে চামড়া উসখুস হয়ে যায়, মানে চামড়া ফেটে পড়ে, মানে সেটা আর কি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ইত্যাদি, এটা আমরা জানি। তো এটা আমরা দেখলাম যে অ্যাসিড বৃষ্টি দেখেছি, আমরা আর্সেনিক দূষণ দেখেছি। আর ডার্টি ডজন নামে একটি এখন পরীক্ষা ইদানিং আসতেছে, রিটেনেও আমরা দেখেছি কয়েকবার এসেছে। ডজন আমরা জানি 12টিতে ডজন হয়, তেমনি এই ক্ষতিকারক 12টি উপাদানকে একত্রে বলা হয়েছে, যেটা পরিবেশের জন্য খুবই মারাত্মক ক্ষতিকারক। এই 12টি উপাদানকে একত্রে বলা হয়েছে ডার্টি ডজন। আবার E8 পরীক্ষায় এসেছে অনেকবার। E8 মূলত পরীক্ষায় যেগুলো ঘুরে ফিরে আসে আমি সেইগুলো একটু বলার চেষ্টা করছি, যেহেতু সময় কম আমাদের। E8 পরিবেশ দূষণকারী 8টি যে রাষ্ট্র যারা সবচেয়ে বেশি পরিবেশ দূষণ করে তাদেরকে বলা হয় E8। এবার আমরা একটু দেখব যে এত পরিবেশ দূষণ হচ্ছে, এই পরিবেশ দূষণের জন্য মূলত আমরা কী ধরনের ঝুঁকিতে রয়েছি এটা সবার জানা, আমি সংক্ষেপে বলবো। এটা হচ্ছে মূলত গ্রিন হাউস ইফেক্ট, কারণ আমরা খুব বেশি বাংলাদেশের লোকজন আমরা খুব বেশি ঝুঁকিতে রয়েছে গ্রিন হাউস ইফেক্টের কারণে। আর গ্রিন হাউস ইফেক্ট কম বেশি আমরা কিন্তু ছোট বড় বা যারা পড়া ইতিমধ্যে শুরু করেছি, ছোট বড় এই শব্দ অর্থে বলেছি, যারা অল্পদিন পড়ালেখা শুরু করেছি বা দীর্ঘদিন পড়ছি, এরা কিন্তু মূলত যে গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে 6, 7, 8, 9 থেকে ধারণা পেয়ে আসছে। মূলত গ্রিন হাউস ইফেক্টটি হচ্ছে, গ্রিন হাউস যদি বলি সেটা হচ্ছে শীত প্রধান দেশে যেখানে কোনো গাছপালা বাঁচানো যায় না, তারা একটা প্রযুক্তি উদ্ভাবন করেছে, একটা কাচের ঘর তৈরি করেছে। এই কাচের ঘরের মধ্যে মানে শৌখিন জিনিস, উদ্ভিদ, ফুল, মানে কিছু ফলের গাছ তারা সেখানে অ্যাকুইরিয়ামের মতো করে লাগায়। এতে যেটা হয় সেটা হচ্ছে শীত, আমরা জানি যে গিলাস কিন্তু, কাঁচ কিন্তু তাপ এবং আলো পরিবাহী। আমরা যদি যাই দোকানে যে দেখি যে আমরা বলি আমাকে কোন আইসক্রিমটি দেন, কোন আমরা আইসক্রিমের আমাকে ওইটা দেন, আমরা কিন্তু দেখাই, আমরা কিন্তু গিলাসের মধ্যে থেকে দেখাচ্ছি, আবার সেখানে কিন্তু আলো জ্বলতেছে, আবার বাইরের আলো কিন্তু ভিতরে যাচ্ছে, কিন্তু বাইরে আমি উপরে হাত দিলে কিন্তু গিলাসে হাত দিলে ঠান্ডা লাগে, কিন্তু উপরে কিন্তু ঠান্ডাটা আসছে না। তো মূলত গিলাস হচ্ছে তাপ কুপরিবাহী এবং এটা আলো সুপরিবাহী। তাই শীত প্রধান দেশে সূর্যের আলো যখন এই ঘরের মধ্যে প্রবেশ করে তখন আলোর সাথে কিন্তু, যদিও তাপ অপরিবাহী বা কুপরিবাহী, আলো যখন যায় তখন প্যাকেট আকারে তাপটাকে সাথে নিয়ে যায়। এটা বুঝতে হবে যে কাছের মধ্যে যখন আমরা বাসের মধ্যে বসে থাকি, যদি দেখি যে একদিক দিয়ে সূর্য এসে পড়ছে, তখন গিলাস ভেদ করে কিন্তু তাপটা আমাদের হাতে এসে লাগে, তখন কিন্তু তাপ সুপরিবাহী হয়ে যায়। কারণ সুপরিবাহী হয়ে যাওয়ার কারণ হচ্ছে এটা সূর্যের আলোর সাথে আমাদের শরীরের সাথে চলে আসে, সূর্যের আলো যখন আসে তখন পরিবহন করে নিয়ে আসে। কিন্তু যদি কোনো গিলাস আটকানো থাকে, আমরা দেখব বাসের মধ্যে কিন্তু প্রচণ্ড গরম হয়ে যায়। গরম হয়ে যাওয়ার কারণ হচ্ছে যেহেতু এখানে কোনো আলো নাই যার সাথে তাপটা বাইরে বের হয়ে যাবে, এখানে কিন্তু আটকা পড়ে যায়। ঠিক পৃথিবীর মধ্যে কিন্তু একই রকম অবস্থা বিরাজ করছে, যে আমাদের উপরে, পৃথিবীর উপরে স্তরে কিন্তু একটা স্তর তৈরি হয়েছে, যে কার্বন ডাইঅক্সাইড, সিএফসি সহ বিভিন্ন যে গ্রিন হাউস গ্যাস রয়েছে, ক্লোরিন ইত্যাদি, আমরা অতিরিক্ত নির্গমনের কারণে আমাদের উপরে যে ওজোন স্তরে রয়েছে, সে ওজোন স্তরের উপরে যে কিন্তু এটা সেখানে ওজোন স্তর উপরে একটা স্তর তৈরি করেছে, উপরে বা আমাদের উপরিভাগে যে একটা স্তর তৈরি করেছে, যেটাকে আমরা খালি চোখে দেখতে পারি না। এটা কিন্তু খালি চোখে দেখা যায় না। কাঁচ আছে কিন্তু অনেক সময় শপিং মলে দেখি কোরাস দিয়ে রাখা লাগে। কোরাস দিয়ে রাখা লাগে কোন কারণে? যদি কোরাস দিয়ে না রাখা হয় তো অনেকে গিলাস আছে বিষয়টা দেখে না। তাই আমরা পৃথিবীর এইটা এরকম একটা কাচের ঘরের মতো তুলনা করার কারণে, এটা কাচের ঘরের মতো তাপটা আটকে পড়ে আমাদের যে সার্বিক যে অবস্থাটি, এখানে তাপ জমা পড়ে
এখানে এটা সার্বিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, আর মেরু অঞ্চলে বরফ গলে যাওয়ার কারণে কিন্তু সি লেভেলটা বেড়ে যাচ্ছে, আর সি লেভেল বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। আবার যদি আমরা দেখি, এই যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে, এটি কিন্তু ওজোন স্তরে ছিদ্র করে দিচ্ছে, সেখান থেকে অতিবেগুনি রশ্মি, মহাজাগতিক অনেক রশ্মি কিন্তু আমাদের এখানে চলে আসছে, ক্যান্সার সহ বিভিন্ন রকম রোগ সৃষ্টির জন্য এটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ মানে ভূমিকা পালন করছে। যে ছিদ্র দিয়ে আমাদের যে সূর্যের যে অতিবেগুনি রশ্মি সহ যে অপ্রয়োজনীয় যে রশ্মিগুলো রয়েছে, সেটা আমাদের ভূপৃষ্ঠে চলে আসছে, আর চলে আসার কারণে আমরা কিন্তু অনেক রোগে আক্রান্ত হচ্ছি। যাই হোক, এইটা গ্রিন হাউস ইফেক্টের ফলে আমাদের অনেক ক্ষতি হচ্ছে, এটা আমরা অবগত রয়েছি। যাক, এবার আমরা এদের জানা বিষয় থেকে চলে যাই, আমরা একটু যেগুলো আর কি পড়তে হবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। আর এই গ্রিন হাউস ইফেক্ট, এখানে একটা কথা নোট ডাউন করে রাখতে হবে। এই গ্রিন হাউস যে প্রক্রিয়াটি, এটি আবিষ্কার করে সুইডিশ রসায়নবিদ সোবন্টে আরহানিয়াস। এটা অনেকবার পরীক্ষা এসেছে 1896 সালে, সোবন্টে আরহেনিয়াস। এবার আমরা একটু চলে যাব পরিবেশ বিষয়ক বিভিন্ন সংগঠনে। এখানে দু একটা সংগঠন আলোচনা করব, আর বাদ বাকি কী আলোচনা পড়তে হবে সেই বিষয়গুলো একটু আলোচনা করে আমি আরও সামনে এগিয়ে যাব। পরিবেশ বিষয়ক যে সংগঠনগুলো রয়েছে, তার প্রথমে রয়েছে ডাব্লিউএমও। যদি গুরুত্ব বেসিসে আলোচনা করতে হয়, সেখানে আমরা ডাব্লিউএমওটি আলোচনা করব। আর এই ডাব্লিউএমও, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, এটা প্রতিষ্ঠা হয়েছে 1950 সালে। এটি প্রতিষ্ঠিত হওয়ার আগে কিন্তু আমরা দেখেছি যে এর আরেকটি নাম ছিল আইএমও, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। তো এটি 1873 সালে গঠিত হয়েছিল। আর এই 1873 সালে যে আইএমও গঠিত হয়েছিল, এই আইএমওটি ডাব্লিউএমও রূপ ধারণ করেছে 1950 সালে যে। আর এই ডাব্লিউএমওটি জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়েছে 1951 সালে যে। তো এখানে কিন্তু 3-4টি গুরুত্বপূর্ণ বিষয়। আইএমও 1873 সালে গঠিত হয়েছে, এটি আইএমও থেকে ডাব্লিউএমওতে রূপান্তরিত হয়েছে 1950 সালে, আর এটা জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়েছে 1951 সালে। আর পরিবেশ, আমরা জানি পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। এটা পরিবেশ দিবসটি ঘোষণা করে ইউএনইপি। আর এই ইউএনইপি গঠিত হয়েছে 1972 সালে। সদর দপ্তর কেনিয়ার নাইরোবি শহরে। আর ডাব্লিউএম এর সদর দপ্তর জেনেভায়। আমরা জানি ডাব্লিউ দিয়ে যে জিনিসগুলো রয়েছে, ডাব্লিউ হিড়িক আমি পড়িয়েছি যখন যাদের পড়াতে পেরেছি। ডাব্লিউ থাকলে ম্যাক্সিমাম যেটা হয়েছে, একটি ব্যতিক্রম ছাড়া ডাব্লিউ থাকলে সেটা জেনেভা হয়েছে। ডাব্লিউ হিড়িক জেনেভায়। আর পরিবেশবিদ্যা কেনিয়ায়, পরিবেশবিদ্যা কেনিয়ায়, মানে পরিবেশবিদ্যাটি কেনিয়ার নাইরোবি শহরে এই যে সদর দপ্তরটি রয়েছে পরিবেশবিদ্যার, ইউএনইপি। এটা গুরুত্বপূর্ণ, এই দুটি গুরুত্বপূর্ণ। আর কিছু কম গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন WWI, ওয়ার্ল্ড ওয়াশ ইনস্টিটিউট। এটা 1974 সালে প্রতিষ্ঠা হয়েছে, ওয়াশিংটন ভিত্তিক একটি পরিবেশবাদী সংগঠন। WWI, ওয়ার্ল্ড ওয়াশ ইনস্টিটিউট। আর WWF আরেকটি সংগঠন রয়েছে, এটা পরিবেশে রিলেটেড, পরিবেশ বিষয়ক একটি সংগঠন। এটা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। WWF, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এটা 1961 সালে। এটা সদর দপ্তর গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে। এটা শুধু প্রতিষ্ঠা সালটি এবং এটা সদর দপ্তরটি কোথায়, এটা খুবই গুরুত্বপূর্ণ নয়। তারপরে এটা কখন কোনটা দিয়ে বসে, এটা আসলে তো আমরা কেউ জানি না, তাই এগুলো একটু পড়ে রাখলে ভালো হয়। WRI, ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট। WRI, ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট। এটা 1982 সালে প্রতিষ্ঠা হয়েছে, এটা ওয়াশিংটন ভিত্তিক। আর UNWTO, আমরা জানি WTO হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, কিন্তু এখানে এর আগে একটা UNWTO যোগ হলে এটা হয়ে যাবে ট্যুরিজম ভিত্তিক একটি সংগঠন হয়ে যাবে, ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। এটা প্রতিষ্ঠা হয়েছে 1925 সালে। জাতিসংঘের বিশেষ সংস্থা হিসেবে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়েছে 2004 সালে। বাংলাদেশ এই UNWTO-তে সদস্যপদ লাভ করেছে
1975 সালে। এটা একটু গুরুত্বপূর্ণ। ইউএনডব্লিউটিও। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আইইউসিএন। আইইউসিএন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, পরিবেশ সংরক্ষণ, পরিবেশকে কনজারভেশন করা। আইইউসিএন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এটা প্রতিষ্ঠা হয়েছে 1948 সালে। সদর দপ্তর গিলান্ড, সুইজারল্যান্ডে। এটা দেখে অনেকটাই দেখলাম আমরা যের মধ্যে রয়েছে গিলান্ড সুইজারল্যান্ড ভিত্তিক সংগঠন রয়েছে। আরেকটি পরবর্তী যে সংগঠনটি রয়েছে আমাদের, এটা গ্রিন পিস। এটা অনেকবার পরীক্ষা এসেছে। যারা বিগত সালে কোশ্চেনগুলো পড়ছে, প্রশ্ন ব্যাংক পড়ছে, তারা কিন্তু দেখবে যে গ্রিন পিস কোন দেশ ভিত্তিক। এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে এটা যতটা না আসে, বা সদর দপ্তর কোথায় যে যতটা না আসে, এখান থেকে বেশি আসে এটা কোন দেশ ভিত্তিক। এটা হচ্ছে নেদারল্যান্ড ভিত্তিক। গ্রিন পিস হচ্ছে নেদারল্যান্ড ভিত্তিক একটি পরিবেশবিরোধী সংগঠন। এটা 1971 সালে, আমাদের স্বাধীনতার সালে এটা প্রতিষ্ঠা হয়েছে। এটা সদর দপ্তর হচ্ছে আমস্টারডাম, নেদারল্যান্ডে। আরেকটি সংগঠন রয়েছে বেল্ট। এটি 1977 সালে প্রতিষ্ঠা হয়েছে। এটা বেসরকারি পরিবেশবাদী সংগঠন। আমরা যখন বিসিএস দিয়েছি তখন, যখন পড়েছি, বিসিএসের জন্য পড়ালেখা একটু শুরু করেছি সবে মাত্র প্রথমে, তখন আমরা দেখেছি এটা যুক্তরাষ্ট্র ভিত্তিক। ওয়াঙ্গারি মাথাই একজন নোবেল পুরস্কার পেয়েছিল 2004 সালে। এই ওয়াঙ্গারি মাথাই এটা বেলটি প্রতিষ্ঠা করেছিল 1977 সালে, এবং তার কিছু অবদান রয়েছে। আমরা দেখেছি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে 2004 সালে। আমরা সে সংগঠন পড়লাম পরিবেশ বিষয়ক। আমরা একটু চলে যাই সংগঠনের পরবর্তীতে প্রোটোকলে। আর এখানে আর দু একটি সংগঠন না বললে নয়, দু একটি সংগঠন আমার বাদ পড়ে গেছে। সেটি হচ্ছে আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসি। এটি কিন্তু 2007 সালে আমরা দেখেছি আইপিসিসি 2007 সালে নোবেল পুরস্কার পেয়েছে। এটা একটা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল। আর এটি গঠিত হয়েছে আইপিসিসি মূলত ইউএনডব্লিউএমও এবং ইউএনইপি এর সমন্বয়ে গঠিত হয়েছে আইপিসিসিটি। আর এরপরে আরেকটি যে সংগঠন রয়েছে ইউএনএফসিসি, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, ইউএনএফসিসি। আমরা যে কোপ সম্মেলনটি কোপ সম্মেলন পরীক্ষা আসে, বিগত বিশেষ কোপ সম্মেলন পরীক্ষা এসেছে, আমরা দেখেছি এই ইউএনএফসিসি থেকে কোশ্চেন এসেছে। সর্বশেষ কোপ সম্মেলন কোথায় হয়েছিল? আমরা জানি বর্তমানে যে 24তম কোপ সম্মেলন হয়েছে, 25তম কোপ সম্মেলন হয়েছে, এটি স্পেনের মাদ্রিদে হয়েছে সর্বশেষ যে কোপ সম্মেলন। আর ইউএনএফসিসির যে সম্মেলনটি সেটি কোপ নামে পরিচিত। প্রথম যে সম্মেলন হয়েছে সেখানে 178টি রাষ্ট্র অংশগ্রহণ করেছিল। তো আমরা সংগঠনের শেষে আমরা একটু মূলত এই বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে পড়লে এর মধ্যে থেকে কিন্তু কোশ্চেন আসে ঘুরে ফিরে। ইউএনএফসিসি, আইপিসিসি, ডাব্লিউএমও, ইউএনইপি। ইউএনইপি থেকে যে কোশ্চেনটি বারবার ঘুরে ফিরে আসে, পরিবেশ দিবস কত তারিখে, এটা কিন্তু প্রত্যেক বছর ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষায় কিন্তু আমরা পেয়ে থাকি পরিবেশ দিবস। তো প্রোটোকলের দিকে একটু চলে যায়, বিভিন্ন চুক্তিতে চলে যায়, চুক্তি প্রোটোকলের দিকে যায়। প্রথমে যে আমরা প্রোটোকলটি দেখব সেটি হচ্ছে কিয়োটো প্রোটোকল। কয়েকটি প্রোটোকল আমাদের বলতেই হয়, যে কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, বাসেল কনভেনশন, এখান থেকে ঘুরে ফিরে কিন্তু কোশ্চেন আসে। দ্য কিয়োটো প্রোটোকলটি সেটা স্বাক্ষরিত হয় 1997 সালে। আমরা জানি যে কিয়োটো হচ্ছে জাপানের একটি প্রাচীন শহর। এই শহরে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। আর মূলত এটি স্বাক্ষরিত হয়েছিল গ্রিন হাউস, পৃথিবীর পরিবেশ রক্ষা করার জন্য গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমানোর জন্য। এটি কার্যকর হয় 2005 সালে, আর এটির মেয়াদ শেষ হয়ে যাবে 2020 সালে। এখান থেকে যে কোশ্চেনটি আসে যে কিয়োটো শহরটি কোথায়, আর এটা কত সালে স্বাক্ষরিত হয়েছিল, মেয়াদ কত সালে শেষ হবে। 1997 সালে স্বাক্ষরিত হয়েছিল, 2020 সালে যে এর মেয়াদ শেষ হয়ে যাবে। আর স্পেশালি এটা সংগঠনটি কেন তৈরি হয়েছিল, সংগঠনটি বললে ভুল হবে, এই প্রোটোকলটি কেন স্বাক্ষরিত হয়েছিল।
এটা মূলত গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর জন্য এটা স্বাক্ষরিত হয়েছিল। আরেকটি প্রোটোকল আমরা দেখব যে মন্ট্রিল প্রোটোকল। আমরা জানি মন্ট্রিল কানাডাতে, এটা 1987 সালে স্বাক্ষরিত হয়েছিল। মূলত ওজোন স্তর রক্ষার জন্য এই কনভেনশনটি স্বাক্ষরিত হয়েছিল। আমাদের খেয়াল রাখতে হবে যে কিয়োটো প্রোটোকলটি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল ইসের জন্য, ওজোন স্তর গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর জন্য। আর আর এই যে পরবর্তী প্রোটোকল মন্ট্রিল প্রোটোকল, এটি কিন্তু স্বাক্ষরিত হয়েছে ওজোন স্তরের যে বিষয়টি রয়েছে সুরক্ষার জন্য এবং সংরক্ষণের জন্য। বাংলাদেশ এটিতে স্বাক্ষর করে হচ্ছে 1990 সালে, আর এটি স্বাক্ষরিত হয়েছিল আগেই বলেছি 1987 সালে। আমরা পরবর্তীতে দেখব যে আমাদের পরবর্তী যে সংগঠনটি রয়েছে, এই সংগঠনটি আসলে কোন সংগঠন রয়েছে। আমরা পরে দেখব পরের যে প্রোটোকলটি রয়েছে সেটা হচ্ছে কাটাগোনা প্রোটোকল। এইটা থেকে কিন্তু কোশ্চেন আসে যে কাটাগোনা প্রোটোকলটি স্পেশালি কেন স্বাক্ষরিত হয়েছিল। তাহলে আগে আমরা যেটা পড়লাম কিয়োটো প্রোটোকল, তারপরে পড়লাম মন্ট্রিল প্রোটোকল, এখন যেটা হচ্ছে কাটাগোনা প্রোটোকল, মানে জৈব নিরাপত্তা বিষয়। জৈব নিরাপত্তাটা আসলে কি, বিষয়টি কি? যেমন আমরা দেখেছি সুন্দরবনে কিন্তু শ্যালা নদীতে একটি তেলের ট্যাঙ্কার ডুবে গেছিল। তেলের ট্যাঙ্কার ডুবে যাওয়ার কারণে কিন্তু নদীর সুন্দরবনের পাশ দিয়ে আমরা অনেকেই পিকনিকে গিয়েছিলাম, বিশেষ কনফিডেন্সের হয়ে গিয়েছিলাম, দেখেছি আমরা যে নদীর একটা স্তর পর্যন্ত কিন্তু মানে খাদ্যও কিন্তু কমে গেছিলো, যে হরিণ বানর সব বিভিন্ন মাছ মরে মরে ভেসে উঠছিল। মানে জৈব নিরাপত্তা হুমকিতে পড়েছিল। মানে জৈব নিরাপত্তা বিষয়ক, যেমন রাসায়নিক পদার্থ নদীতে ফেলা যাবে না, বা এক দেশের যে জাহাজ এসে মংলা পোর্টে সেখানে তাদের বর্জ্য নিষ্কাশন করে চলে যাবে, এটা হতে দেওয়া যাবে না। মূলত এই জৈব নিরাপত্তা বিষয়ক, যেন রাসায়নিক পদার্থের কারণে যে আমাদের জৈবিক পদার্থের কারণে যেন আমাদের এই সার্বিক পরিবেশ নষ্ট না হয়, এটি স্বাক্ষরিত হয়েছিল 1989 সালে, আর বাংলাদেশ এটিতে স্বাক্ষর করে 1993 সালে। এটা আমি জানি না, আমার কিন্তু মেসেঞ্জারে আমি কিন্তু কোনো কমেন্ট দেখতে পারতেছি না, এটা হয়তো কারিগরিগত ত্রুটি হয়েছে, দেখি আমি পরবর্তী সারিয়ে নেব আর কি। একটু প্রোটোকলের পরে আমরা কনভেনশনে চলে যাই, একটা ভিয়েনা কনভেনশন। তাহলে আমি আগে আলোচনা করলাম, এটা কিন্তু ঘুরে ফিরে এখান থেকে এই প্রোটোকলগুলো থেকে কোশ্চেন আসে। কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, কাটাগোনা প্রোটোকল। এবার আমরা দেখি ভিয়েনা কনভেনশন। এটি ভিয়েনা তো আমরা জানি, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এখানে অ্যাটমিক এনার্জির যে IAEA সদর দপ্তরে এই ভিয়েনাতে রয়েছে। এই কনভেনশনটি স্বাক্ষরিত হয়েছে 1985 সালে, আর এটি কার্যকর হয়েছে 1988 সালে। আর বাংলাদেশ এটাকে অনুমোদন দিয়েছে 1990 সালে। এই বিষয়গুলো পড়লে এখান থেকে খুব বেশি বিষয় পড়া লাগে না। কত সালে স্বাক্ষরিত হয়েছে? এটা হচ্ছে 1988 সালে, এটা কার্যকর 85 সালে স্বাক্ষরিত হয়েছে, 88 সালে কার্যকর হয়েছে। বাংলাদেশ 90 সালে এটা অনুমোদন দিয়েছে। আমরা একটু তারপরে আরেকটি বড় সম্মেলনের দিকে চলে যাব এবার। এটা ধরিত্রী সম্মেলন। এই ধরিত্রী সম্মেলন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকগুলো ধরিত্রী সম্মেলন হয়েছে, রিও+5, রিও+10, রিও+20, আর ধরিত্রী আর্থ সামিট, ধরিত্রী সম্মেলন। তারপরে তো এখানে যে টেকসই উন্নয়ন সম্মেলন, জাতিসংঘ পরিবেশ উন্নয়ন সম্মেলন, এই সব নামে আর কি এই সম্মেলনগুলো হয়েছে। তাহলে প্রথম যে ধরিত্রী সম্মেলনগুলো হয়েছে, আমরা দেখেছি প্রথম ধরিত্রী সম্মেলন 3 থেকে 14 জুন 1992 সালে হয়েছে, রিও ডি জেনিরো সহ ব্রাজিলে। ধরিত্রী সম্মেলন 1992 সালে 3 থেকে 14 জুন রিও ডি জেনিরো শহর ব্রাজিলে হয়েছে। এই রিও ডি জেনিরো শহরটি কোথায়, এটাও কিন্তু পরীক্ষায় এসেছে। প্রথম ধরিত্রী সম্মেলন কত সালে হয়েছে, এটাও পরীক্ষা এসেছে, এবং এটাও কন্টিনিউয়াল প্রসেস, এটা এখনও আসছে এই কোশ্চেনগুলো। আর এই যে এর কোড নেম ছিল, অফিসিয়াল নাম ছিল জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সম্মেলন। এখানে দুটো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া পরিবর্তন বিষয়ক, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এই দুটি চুক্তি এখানে স্বাক্ষরিত হয়েছিল। এখানে অংশগ্রহণকারী দেশ ছিল 178টি। আর এখানে আরেকটি যে এজেন্ডা স্বাক্ষরিত হয়েছিল, এজেন্ডা 21,
এই ধরনের সম্মেলনে স্বাক্ষরিত হয়েছিল পরিবেশ সংরক্ষণের 800 পৃষ্ঠার একটি দলিল। তো এখানে একটি কোশ্চেন আসে যে এজেন্ডা 20 অন কোন সম্মেলনে স্বাক্ষরিত হয়েছিল, আর এটা এখানে যে দলিলটি কত পৃষ্ঠা ছিল এটা মূলত এখানে এজেন্ডা 20 হচ্ছে 21 ধরিত্রী সম্মেলনে স্বাক্ষরিত একটি এজেন্ডা, প্রথম ধরিত্রী সম্মেলনে স্বাক্ষরিত একটি এজেন্ডা, এবং এটা 800 পৃষ্ঠা একটি দলিল স্বাক্ষরিত হয় এখানে। প্রথম সম্মেলন হয়েছে 1992 সালে। ঠিক এর 5 বছর পরে যে আমরা দেখি আরেকটি সম্মেলন হয়েছে, এটাকে নাম দিয়েছে, যেহেতু রিও ডি জেনিরো শহরে প্রথম সম্মেলন হয়েছিল, তার 5 বছর পরে এই জন্য নাম দেওয়া হয়েছে রিও+5। এটা নিউ ইয়র্কে হয়েছিল। তাহলে এটার সাথে 5 যোগ করলে যেটা হয় আমরা দেখি 92 সাথে 5 যোগ করলে এটা 97 হয়। তা 1997 সালে হয়েছে। এটা হচ্ছে নিউ ইয়র্কের। এটার অফিসিয়াল নাম ছিল পরিবেশ বিষয়ক সম্মেলন, জাতিসংঘ পরিবেশ বিষয়ক সম্মেলন। তৃতীয় সম্মেলনটি হয়েছে, তৃতীয় যে সম্মেলনটি এটা হচ্ছে রিও+10। তাহলে রিও+5 দ্বিতীয় সম্মেলন, রিও+10 তৃতীয় সম্মেলন। তাহলে 97 সাথে 5 যোগ করলে হবে 2002। আর এই সম্মেলনটি হয়েছিল দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে। আর এটির নাম ছিল বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন। যে আমরা যে টেকসই উন্নয়নের কথা বলি, যে পরিবেশের ক্ষতি না করে যে উন্নয়ন করতে হবে, উন্নয়ন করব আমরা কিন্তু পরিবেশের ক্ষতি করব না, গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমাবো, কার্বন ডাইঅক্সাইডের নির্গমন কমাবো, এই সেই টেকসই উন্নয়ন বিষয়ক সম্মেলন। এটা হয়েছিল 2002 সালে। এই ধরিত্রী সম্মেলন আর চতুর্থ যে সম্মেলনটি হয়েছিল রিও+20। তাহলে রিও+20 দুইয়ের সাথে যদি আমি 20 যোগ করি তাহলে এটা হয়ে যাবে 92 সাথে যদি আমি 20 যোগ করি তাহলে যাবে 2012 সাল। 2012 সালে হয়েছিল। এটা আবার ঘুরে ফিরে ওই সেই প্রথম সম্মেলন যেখানে হয়েছিল 20 বছর পরে যে সম্মেলনটি আবার সেই রিও ডি জেনিরো শহর ব্রাজিলেই হয়েছে। আর এটার নাম ছিল, আগেরটা ছিল বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন, আর এটাকে আরও পাকাপোক্ত করার জন্য, আরও টেকসই করার জন্য এটার নাম দেওয়া হয়েছিল জাতিসংঘ টেকসই উন্নয়ন বিষয়ক সম্মেলন। তো এখানে যে ধরিত্রী সম্মেলনগুলো, তাহলে প্রথমটা রিও ডি জেনিরো শহরে ব্রাজিলের, দ্বিতীয়টি রিও+5, এটা ছিল নিউ ইয়র্কে, তৃতীয়টি যে সম্মেলনটি ছিল রিও+10, এটি ছিল জোহানেসবার্গে, আর চতুর্থ যে সম্মেলনটি রিও+20, এটা ছিল আবার সেই রিও ডি জেনিরো শহর ব্রাজিলে হয়েছে। আমি আরেকটি চুক্তি, এর পরবর্তী আরেকটি চুক্তি, সেটি হচ্ছে ইউএন ক্লজ, CLOS ক্লজ, মানে জাতিসংঘ সমুদ্র বিষয়ক যে চুক্তিটি রয়েছে। ইউএন মানে জাতিসংঘ আমরা জানি, ক্লজ কনভেনশন, CLOS, CLOS, ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ সিস, ইউনাইটেড নেশন কনভেনশন অন ল অফ সিস, মানে সমুদ্র বিষয়ক যে চুক্তি রয়েছে, সমুদ্রে কীভাবে ব্যবহার করা যাবে, সমুদ্রে কে কোন অংশে পাবে। আবার আমরা দেখেছি আমরা সমুদ্র নিয়ে কিন্তু মামলা করেছি, আদালত পর্যন্ত গড়িয়েছে। মানে সমুদ্র ব্যবহার সংক্রান্ত যে আইনগুলো রয়েছে এটা স্বাক্ষরিত হয়েছে 1982 সালে। এটাও আমরা দেখেছি এক পরীক্ষায় এসেছে যে সমুদ্র বিষয়ক আইনটি কত সালে স্বাক্ষরিত হয়। তো মূলত আলোচনা আমরা কিন্তু শেষের পর্যায়ে চলে আসছি, 1 ঘন্টার বেশি আমি বসিয়ে রাখবো না। তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিলে কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাওয়া যায়। আর এটা পড়তে গেলে সাথে যে বিষয়গুলো কমন যে বিষয়গুলো আসবে, শব্দটা চলে আসবে, শব্দটা একটু পড়ে নিতে হবে। কত ডিবি পর্যন্ত শব্দ আমাদের শ্রুতি সীমার বাইরে, আবার কত ডিবি পর্যন্ত আমার এটা বধির হয়ে যেতে পারে, আবার গ্রিন হাউস গ্যাসের স্থায়িত্ব কত সাল পর্যন্ত, এইগুলো একটু পড়তে হবে। 80 থেকে 170 বছর পর্যন্ত গ্রিন হাউস যে গ্যাসগুলো এটা কন্টিনিউ করতে পারে। তো পরিবেশ বিষয়ক আর যে বিষয়গুলো রয়েছে, আমরা চলে আসবো বাংলাদেশের সাথে পরিবেশের যে বিভিন্ন সংগঠন যুক্ত, বাংলাদেশ পরিবেশের পরিবর্তন বিষয়ে কীভাবে সাড়া দিয়েছে, সেটা আমরা দেখি বিভিন্ন সময় পরীক্ষায় কিন্তু আসে। তো আমরা একটু দেখি যে বাংলাদেশের বিষয়ে কী কী বিষয় রয়েছে, মানে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়। আমরা জানি বাংলাদেশে পরিবেশবাদী যে সংগঠন রয়েছে সেটা একটা রয়েছে বেলা। এটা মূলত একটা আইনজীবী সংগঠন, বাংলাদেশ এনভায়রনমেন্ট লয়ার্স অ্যাসোসিয়েশন, বেলা। এটা 1992 সালে প্রতিষ্ঠা হয়েছে। এর সালটি একটু পড়ে রাখতে হবে যে বেলাটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে। আর বাফা, বাংলাদেশ পরিবেশ
বাফা, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সংস্থা, এটা মূলত 2000 সালে স্বাক্ষরিত হয়েছে। পরিবেশ আন্দোলন আর কি, পরিবেশ উন্নয়ন সংস্থা, এটা পরিবেশ আন্দোলন। বাফা, বাংলা বিয়েতে বাংলাদেশ, পিতে পরিবেশ, এতে আন্দোলন, বাফা, এটা স্বাক্ষরিত হয়েছে 2000 সালে। আর বাংলাদেশে পরিবেশ আদালত রয়েছে 3টি। আর বাংলাদেশের পরিবেশ আদালতের যে আপিল আদালত সেটি রয়েছে ঢাকাতে। আর বাংলাদেশের প্রথম পরিবেশ আইন স্বাক্ষরিত হয় 1992 সালে। বাংলাদেশের পরিবেশ যে আইনটি রয়েছে সেটা স্বাক্ষরিত হয় 1992 সালে। আর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সালে স্বাক্ষরিত হয়। তো এখানে একটু যেটা আরও একটু পড়তে হবে, সব বিষয় এখানে আলোচনা করা সম্ভব নয়, যেহেতু 1 ঘন্টার মধ্যে আলোচনা করতে পারি মানে সব বিষয়গুলো মিলিয়ে। আর এখানে কিছু দিক নির্দেশনামূলক যে রয়েছে, যে বাংলাদেশের বিভিন্ন পরিবেশের যে আইন রয়েছে, বাংলাদেশের ইটভাটা আইন, তার বাংলাদেশ বিভিন্ন অন্যান্য যে আইন, পরিবেশগত আরও বিভিন্ন আইন রয়েছে, এই আইনগুলো বইতে পাওয়া যাবে। সেগুলো একটু আইনগুলো গুরুত্বপূর্ণ বিবেচনা, সেগুলো একটু পড়ে রাখলে কিন্তু সেখান থেকে কোশ্চেন চলে আসতে পারে। আর ঘুরে ফিরে কোশ্চেন কিন্তু এইসবের মধ্য থেকেই আসে। তাই পরিবেশের এই যে বিষয়গুলো রয়েছে, আর বাংলাদেশের সাথে পরিবেশের যে সম্পর্কটি রয়েছে, সেটিও গুরুত্ব সহকারে পড়তে হবে। মূলত প্রথম থেকে একটু গুছিয়ে পড়লে কিন্তু এখান থেকে 4টি নাম্বার কিন্তু খুব সহজে পাওয়া সম্ভব। বিগত সালগুলোতে মনে হয় একটা শিটে, 2টা পেজের একটা শিটে এখান থেকে 4টি নাম্বার কনফার্ম এসেছে। ইউএনএফসিসি থেকে কোশ্চেন এসেছে, ডাব্লিউএমএ থেকে, ডাব্লিউএম সদর দপ্তর কোথায়, সেখান থেকে কোশ্চেন এসেছে। আবার গ্রিন হাউস ইফেক্ট থেকে কোশ্চেন এসেছে। আবার বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত, এই জাতীয় যে কোশ্চেন, এটা ভূগোলের মধ্যে আলোচিত। তাই যে এখানে যে ধারাবাহিকে আমি আলোচনা করলাম, প্রথমে পরিবেশ, পরিবেশের দূষণ, পরিবেশের সংগঠন, তারপর পরিবেশের প্রোটোকল, কনভেনশন, এবং সার্বিক যে বিষয়গুলো রয়েছে, একটু গুছিয়ে পড়তে পারলে এখান থেকে নাম্বার পাওয়া সম্ভব। এবং এখান থেকে আমি দেখেছি ইন্টারন্যাশনালে কিন্তু প্রত্যেক পরীক্ষায় 16, 17, 18 পর্যন্ত নাম্বার স্টুডেন্টরা সেখান থেকে পায়। আর এখানে পরিবেশ থেকে আমি আবারও জোর দিয়ে বলি, পরিবেশ থেকে কিন্তু এই নাম্বারগুলো আনা খুব সহজ, এবং এখানে আমাদের জানা বিষয় একটু ঝালাই করলে এখান থেকে কিন্তু নাম্বারগুলো চলে আসে। তাই আমাদের যে প্রোগ্রামগুলো চালু রয়েছে, ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামগুলো চালু থাকবে। সাথে আমরা 500 কিছু প্রোগ্রাম চালাচ্ছি, ঢাকার সাথেও একটি প্রোগ্রাম চলছে, আমরা সবাই জানি। তাই এখন তীরে এসে তরি না ডোবে, এতদিন যখন আমরা পেরেছি, শেষ মুহূর্তে যখন যেন আমরা শেষ পর্যন্ত থাকতে পারি। অনেকে আমরা দেখি আমাদের নিয়মিত স্টুডেন্ট যারা, তারা কিন্তু অনেকে দেখি যে কন্টিনিউ করে যাচ্ছে, অনেকে আবার ঝরে যাচ্ছে। তাই তীরে এসে আমাদের তরি ডুবানো যাবে না, আমরা কিন্তু তীরে উঠবই। আমাদের হয়তো সংকট আর বেশি দিন থাকবে না, কেটে যাবে, কিন্তু এই মাঝখানে যে সময়টি, এটা কিন্তু প্রপার ইউজ করতে না পারলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ক্রাইম ফ্যাক্টরের মতো বলতে হয় যে শিক্ষা কিন্তু একজনের, জ্ঞান কিন্তু 10 জনের। তাই আমি বলবো যে এই সময়ের কিন্তু একটু লেগে থাকা, এই লেগে থাকার কারণে আমার বিগত কিন্তু 1 বছরের পড়াটা কিন্তু নষ্ট হয়ে যাবে না। আমি যদি 1টি বছর গ্যাপ দিই, তাহলে কিন্তু পরবর্তী আমার যে পড়াটা আমি পড়েছিলাম 1টি বছর ধরে, আমি যে প্রস্তুতিটি নিয়েছি, সেটি কিন্তু বড় রকমের একটা ক্ষতি হয়ে যাবে। তাই যারা কন্টিনিউ করেছো, তোমরা যারা লেগেছিলে আরও লেগে থাকো। পরীক্ষাগুলো শুরু হবে, এবং এর মাঝখানে অনেক পরীক্ষা হয়ে যাচ্ছে, ভাইভাগুলো হচ্ছে। টেনশন করার কোনো কারণ নেই। আর টেনশন করলে কিন্তু সমাধান আসবে না। সাহস করে কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তাই এবং আজকে যে আলোচনাটি করলাম, এখান থেকে কালকে হয়তো 25 থেকে 30 মার্কের পর কোশ্চেন থাকবে। সবাইকে ক্লাসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। উপস্থিতি তো আরেকটু বেশি হলে ভালো লাগতো। যা হোক, তারপরেও যারা রয়েছে সবাইকে আমি আবার অভিনন্দন জানাচ্ছি, এবং পরবর্তী ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবা, আর পড়াশোনার সাথেই থাকবা। জয় আমাদের হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, তোমরা ভালো থাকবা। আমি এখন লিভ নিচ্ছি। আর পরীক্ষা আছে কালকে, কথাটার জন্য মনে থাকে। এবং এখানে 25 থেকে 30 মার্কের পরীক্ষা হবে। ধন্যবাদ সবাইকে।